দীপাবলি শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেটা ইউনিট আটের যে অন্তর্ভুক্ত বিষয়টা, সেটা হচ্ছে সমাজ, রাজনীতি এবং সংস্কৃতি। সেই সময় মানে সময়টা আমরা মোটামুটি জানি, আমাদের এই পেপারের সময়কালটা হচ্ছে 5:30 থেকে 1206 মধ্যে। তা এই সময় আহ, উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে সেই সময় কালচারটা বা সেই সময় সমাজ কি ছিল বা সংস্কৃতি কি ছিল বা রাজনীতি কি ছিল। সেই সময় বলতে মোটামুটি ভাবে আমরা দেখতে পাই স্পেসিফিক্যাল মানে একদম নির্দিষ্ট ভাবে বলতে গেলে আমরা কাকে পাই, পাল বংশকে পাই, পাল সেন বংশকে পাই। ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছিলাম বা দক্ষিণ ভারতের উত্তর ভারতে যে মন্দির স্থাপত্য ইত্যাদি সময়, সেই সময় কিন্তু আমরা পাল সাম্রাজ্য বা তার পূর্বে আলোচনায় যদি তোমরা ভুলে না যাও, পূর্বে আলোচনায় কিন্তু আমরা সেই সময় চোল, রাষ্ট্রকূট, চালুক্য বা পালদের শাসন পদ্ধতি বা পালদের পরপর কারা সিংহাসনে ছিলেন, তাদের রাজনৈতিক ইতিহাস কিন্তু আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি বা আমরা এই সম্পর্কে অবগত হয়েছি বা তোমরা অবগত হয়েছে। তাহলে আজকে আমরা যেটা শুরু করবো, যেটা আমরা প্রথমেই বলতে পারি যে এটা হয়তো একেবারে মানে পর্যায়ক্রমে নাও আসতে পারে যে প্রথমেই সমাজ আসবে, প্রথমেই সংস্কৃতি, তা কিন্তু নয়। আমরা প্রথমে পাল বংশের যে অবদান কি ছিল, কারণ এখানে আমাকে রাজনৈতিক ইতিহাস বলাটা হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে রাজনৈতিক ইতিহাসটা বাদ দিয়ে আমি যদি এখানে শুরুতে যদি আমি সংস্কৃতিটা বলতে পারি, তাহলে হচ্ছে কিন্তু সংস্কৃতি দিয়ে শুরু করতে আমরা পারি। তাহলে এখানে কি বলা যায়, পাল বংশের অবদান। তাহলে পাল রাজত্বের দীর্ঘ আমার কত বছর ছিল, 400 বছরের রাজনৈতিক জীবনে কিন্তু বাংলা তথা বাঙালির জীবনে এক নতুন যুগের সন্ধান দিয়েছিল। রাজনীতিক, ধর্ম, সমাজ, সংস্কৃতি সব দিক থেকে কিন্তু পাল রাজাদের উল্লেখযোগ্য অবদান আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজনীতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি সব দিক থেকে কিন্তু পাল রাজাদের একটা উল্লেখযোগ্য অবদান আমরা সবসময় দেখতে পাই। বাংলাদেশের 400 বছরের পাল শাসন নানা দিক থেকে স্মরণীয় হয়েছে। বাংলাদেশে 400 বছরের পাল শাসন কিন্তু নানা দিক থেকে স্মরণীয় হয়ে আছে। পাল যুগে কিন্তু বাঙালি সুগঠিত সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাহলে কি পাল যুগে বাঙালি কিন্তু সুগঠিত সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই সময় থেকে বাংলার রাষ্ট্রীয় সত্তার কিন্তু বা বাংলার যে রাষ্ট্রীয় সত্তার সূত্রপাত কিন্তু এই সময় থেকে ঘটেছিল। কারণ এর পূর্বে আমরা দেখেছিলাম শশাঙ্ক বা শশাঙ্কের মৃত্যুর পরে একটা মাৎসর্যময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। তাহলে যেমন বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, সেরকম ভাবে কিন্তু একটা অরাজকতা বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তাহলে সেখান থেকে কিন্তু গোপাল তিনি কিন্তু একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং গোপালের পরবর্তী ধর্মপাল, দেবপাল এদের সহযোগিতায় বা এদের রণদক্ষতায় কিন্তু বা রণকৌশলে বা এদের দক্ষতা, তাদের নিজের যোগ্যতার দ্বারা বা সামরিক প্রতিভার দ্বারা তারা কিন্তু আস্তে আস্তে এই পাল সাম্রাজ্যকে একটা সুগঠিত রূপ দান করেছিল। পাল শক্তির উত্থানের আগে যদিও শশাঙ্ক কিছুকাল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু তার সাম্রাজ্য কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। পাল শক্তি সর্বপ্রথম, যেটা আমি বললাম, বাংলায় অরাজকতা, মাৎসর্য দমন করে শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করেছিল এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক ঐক্য স্থাপন করে এক সর্বভারতীয় শান্তিতে পরিণত করেছিলেন। তাহলে কি পাল রাজারা কিন্তু সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ঐক্য স্থাপন করেছিলেন। পাল সম্রাট ধর্মপাল এবং দেবপালের সময় কিন্তু পাল শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। বহির্ভারতে পাল রাজাদের খ্যাতি কিন্তু বিস্তৃত হয়েছিল। বহির্ভারতে আমরা কি দেখতে পেয়েছি, পাল রাজাদের কিন্তু খ্যাতি বিস্তৃত হয়েছিল। এটা আমরা কিন্তু জানি যে পাল রাজাদের যে খ্যাতি, সেটা যে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, বহির্ভারতেও কিন্তু তার খ্যাতি আমরা দেখতে পেয়েছি। কোথায় দেখতে পেয়েছি, সুমাত্রা, জাভা ইত্যাদি প্রভৃতি স্থান থেকে পাল রাজদরবারে কিন্তু দূত আসতো।
আচ্ছা, তাহলে এই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলায় পাল রাজাদের শাসনকাল কিন্তু প্রশাসনিক দিক অপেক্ষা, যেটা আমরা দেখতে পাই পাল সেন বললেই কিন্তু প্রথমেই যেটা আমাদের মনে আসে সেটা কিন্তু সংস্কৃতির দিকটাই বা শিক্ষার দিকটাই মনে আসে। হ্যাঁ, এবং তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস দেখি, এই পাল যুগেও কিন্তু বহির্বাণিজ্য বা এই বাণিজ্য কিন্তু অনেক রকমেরই সুযোগ দেখা দিয়ে বহির্বাণিজ্য তাম্রলিপ্ত বন্দর, যেটা আমরা পরে পরবর্তীকালে একটুখানি আলোচনার মধ্যে আমরা বলবো, তাম্রলিপ্ত বন্দর, এই বন্দর কিন্তু সেই সময় সুখ্যাতি চরম পর্যায়ে পৌঁছেছিল। তাহলে কি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সূচনায় দেখতে পাচ্ছি পাল শাসনকালে পাল বংশ বা পাল এই সেন যুগটা, এই যুগটা কিন্তু প্রশাসনের দিক অপেক্ষা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। বৌদ্ধ ধর্মের প্রতি পাল রাজাদের আগ্রহ, তারপরে কৃষর্য একে 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 আন্তর্জাতিক রূপ দান করেছিল। পাল যুগে কিন্তু বৌদ্ধ ধর্মের বেশ প্রসার ঘটেছিল। পাল রাজারা কিন্তু ব্রাহ্মণ ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন, আন্তর্জাতিক রূপ দান করেছিল। পাল যুগে বাংলাদেশ ছিল মহাযান বৌদ্ধ ধর্মের শেষ নিরাপদ আশ্রয়। তাহলে কারণ পরবর্তীকালে দেখতে পাই আমরা এই সময় থেকে কিন্তু চর্যাপদ বা যেটা আমরা অনেকেই করেছি বা সহজিয়া বৌদ্ধ ধর্মের কিন্তু উত্থান ঘটে। তাই পাল যুগে বাংলাদেশ ছিল মহাযান বৌদ্ধ ধর্মের শেষ নিরাপদ আশ্রয়। পাল যুগে তিব্বত থেকে মালয় উপদ্বীপ পর্যন্ত বৌদ্ধ ধর্ম প্রসারিত হয়েছিল। পাল যুগে তিব্বত থেকে মালয় পর্যন্ত, মালয় উপদ্বীপ পর্যন্ত বৌদ্ধ ধর্ম কিন্তু প্রসারিত হয়েছিল। এই যুগে মহাযান বৌদ্ধ ধর্মের ক্রমে রূপান্তরিত হয়েছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। এই যুগে এইমাত্র আলোচনায় বলা হলো, এই যুগে মহাযান বৌদ্ধ ধর্ম তান্ত্রিক বৌদ্ধ ধর্মে কিন্তু রূপান্তরিত হয় বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হয়ে যায়, যার তিনটে শাখা ছিল বজ্রযান, কালচক্রযান এবং সহজযান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যুগে মহাযান বৌদ্ধ ধর্ম কিন্তু ক্রমশ তান্ত্রিক বৌদ্ধ ধর্মে পরিণত হয়, যার তিনটি শাখা ছিল বজ্রযান, কালচক্রযান এবং সহজযান। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা উপলক্ষে দেবপালের সঙ্গে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা উপলক্ষে দেবপালের সঙ্গে সুমাত্রা দ্বীপের শৈলঞ্জ বংশী রাজা বালপুত্র দেবের কিন্তু বন্ধুত্ব সম্পর্ক স্থাপিত হয়েছিল। পাল রাজাদের কাজকর্মে আন্তর্জাতিক বৌদ্ধ জগতে বাংলাদেশ গৌরবময় স্থান অর্জন করেছিল। তাই পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মে সেই অর্থে ধরতে গেলে তারা সেই পৃষ্ঠপোষক ছিলেন, এবং এই সময় কিন্তু বৌদ্ধ ধর্ম অনেকটাই বিস্তৃত হয়েছিল বা বিস্তার লাভ করেছিল। পাল রাজাদের কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়, তাহলে কি দেখতে পেয়েছি, পাল বংশকে কেন্দ্র করে বাংলাদেশের প্রথম সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয় কিন্তু সূচনা হয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে এই পাল সাম্রাজ্যকে পাল বংশকে কেন্দ্র করে প্রথম সামাজিক এবং সাংস্কৃতিক সমন্বয় কিন্তু সূচনা হয়েছিল। বাংলাদেশে প্রথমে জৈন, তারপরে বৌদ্ধ এবং তারপরে আরো পরে ব্রাহ্ম ধর্ম ও সংস্কৃতি প্রসার লাভ করার ফলে এখানে সামাজিক সংঘর্ষের উৎপত্তি হয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশে প্রথমে জৈন, তারপরে বৌদ্ধ এবং আরো পরে প্রায় ব্রাহ্ম ধর্ম ও সংস্কৃতি প্রসার লাভ করার ফলে এখানে সামাজিক সংঘর্ষের উৎপত্তি হয়েছিল। কিন্তু পাল যুগে জৈন ও বৌদ্ধ সংস্কৃতির উপর ব্রাহ্মণ ধর্ম সংস্কৃতি ঘাত প্রতিঘাতের অবসান কিন্তু ঘটেছিল। সুতরাং আমরা দেখতে পাই কি আলোচনা করলাম যে পাল যুগে কিন্তু জৈন ও বৌদ্ধ সংস্কৃতির উপরে ব্রাহ্মণ ধর্ম সংস্কৃতি ঘাত প্রতিঘাতে কিন্তু একটা অবসান আমরা দেখতে পেয়েছিলাম। তাই পাল যুগে আমরা শাসনকালে সংযম এবং সংমিশ্রণের মাধ্যমে ধর্ম ও সংস্কৃতি, মানে একদিকে যেমন ব্রাহ্মণ ধর্ম ছিল তেমনি কিন্তু শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্ম ছিল। তাহলে সংমিশ্রণ এবং সমন্বিত ধর্ম ও সংস্কৃতি যুগ শুরু হয়েছিল। বাঙালি সংস্কৃতির ভিত্তিক এই সমন্বিত সংস্কৃতি, এবং এটা ছিল পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ অবদান। পাল যুগে সংস্কৃত ভাষার চর্চায় এক নতুন রূপ লক্ষ্য করা যায়।
তাহলে কাল যুগে সংস্কৃত ভাষার চর্চার এক নতুন রূপ লক্ষ্য করা যায়। সংস্কৃত সাহিত্যে বাংলার অলংকার বহুল গৌড়ীয় রীতির যুগে কিন্তু বৌদ্ধরা বিশুদ্ধ সংস্কৃতে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কাল যুগে বাংলার যে সংস্কৃত ভাষার যে চর্চা সেটা কিন্তু একটা নতুন রূপ ধারণ করেছে। এই যে আমরা এখন যে বর্তমানে যে বাংলা ভাষা, বিশুদ্ধ বাংলা ভাষা আমরা কথা বলি, এটাও কিন্তু বিভিন্ন ভাষার সংমিশ্রণেই ছিল। এটা হচ্ছে অপভ্রংশ থেকে এসেছিল। সংস্কৃত ভাষায় অলংকার বহুল গৌড়ীয় রীতির যুগে বৌদ্ধরা বিশুদ্ধ সংস্কৃতের জায়গায় প্রাকৃত ভাষা বহু সংস্কৃতে ব্যবহার করতেন। তাদের এই রীতিকে বলা হতো বৌদ্ধ রীতি। বৌদ্ধ সিদ্ধাই বা সিদ্ধাচার্যচার তারা কিন্তু ব্রাহ্মণ কবিরা ষোড়শনী অপভ্রংশ ব্যবহার করতেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে বিশুদ্ধ যে গৌড়ীয় সংস্কৃতি বদলে প্রাকৃত ভাষা বহু সংস্কৃত ব্যবহার করতেন। তাদের এই রীতিকে বৌদ্ধ রীতি বলা হতো। বৌদ্ধ সিদ্ধায় বা সিদ্ধাচার্যরা ও ব্রাহ্মণ কবিরা ষোড়শনী অপভ্রংশ ব্যবহার করতেন। এই যুগে বাংলা তার রাজনৈতিক বৈশিষ্ট্যের সঙ্গে নিজস্ব ঘরানার সংস্কৃত প্রচলন করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বৌদ্ধ সিদ্ধায় বা সিদ্ধাচার্যরা ব্রাহ্মণ কবিরা ষোড়শনী অপভ্রংশ ব্যবহার করতেন। এই যুগে বাংলা তার রাজনৈতিক বৈশিষ্ট্যের সঙ্গে নিজস্ব ঘরানার সংস্কৃত কিন্তু প্রচলন করে। সেই যুগে ভারতের অন্য অঞ্চলে প্রচলিত বৈধব্য রীতি ত্যাগ করে নিজস্ব গৌড়ীয় রীতি চালু করা হলে কারণ এই সাহিত্যগুলি কিন্তু প্রচলিত বৈধব্য রীতি ত্যাগ করে নিজস্ব গৌড়ীয় রীতি চালু হয়। বৌদ্ধতন্ত্র সাহিত্যগুলি কিন্তু এই সংস্কৃতে রচিত। তাই বৌদ্ধতন্ত্র সাহিত্যগুলি হচ্ছে এই সংস্কৃতে রচিত। সন্ধ্যাকার নন্দীর রামচরিত কি ছিল? একটি বিখ্যাত ইতিহাস আশ্রিত শ্লেষ কাব্য। তাই সন্ধ্যাকার নন্দীর রামচরিত কি ছিল? একটি বিখ্যাত ইতিহাস আশ্রিত শ্লেষ কাব্য। প্রতি পদে দুরকম অর্থ ছিল, রামচন্দ্রের জীবনী এবং রামপাল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সন্ধ্যাকার নন্দী রামচরিত কিন্তু একটি বিখ্যাত ইতিহাস আশ্রিত শ্লেষ কাব্য ছিল। তার প্রতি পদে এই যে তার রামচরিতের মধ্যে যে পদগুলো ব্যবহৃত, প্রত্যেকটা পদে দুরকম অর্থ ছিল, রামচন্দ্রের জীবনী এবং আমরা কার দেখতে পাচ্ছি এবং রামপালের জীবনী। তাহলে রামচন্দ্রের জীবনী এবং একসঙ্গে হচ্ছে আমার রামচন্দ্রের জীবনী। সন্ধ্যাকার নন্দীর রচনায় আমরা কি দেখতে পাচ্ছি? ঐতিহাসিক সন্ধ্যাকার নন্দীর রচনায় আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক মূল্য রামপালের প্রতি তার একটা পক্ষপাতী দৃষ্টি। সে হতেই পারে, কারণ আমরা অনেকেই দেখেছি ইতিহাসে কিছু কিছু চরিত্র কিন্তু বা বেশ কিছু রাজা বা সম্রাট যখন তাদের সম্পর্কে লেখা, তারাও কিন্তু পক্ষপাত দুষ্টই হতেন। মানে তারা যেমন তাদেরকে পৃষ্ঠপোষক করতেন সরকার বা রাজারা কবিদের বা সাহিত্যিকদের, তেমনি তারাও কিন্তু তাদেরকে তাদের পক্ষ নিয়ে কথা বোঝাতে বা পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু কথা বলতেন। সন্ধ্যাকার নন্দী নিজেকে কলিকালে বাল্মীকি বলে নিজে উল্লেখ প্রকাশ করেছেন। এর সঙ্গে আমরা দেখব হচ্ছে অভিনব নামে এক পণ্ডিত যোগ্য বৈশিষ্ট্য রচনা করেন। জীমূতবাহন হিন্দু আইনের গ্রন্থ দায়ভার রচনা করেন। কাল যুগে দর্শন শাস্ত্রে আরেকজন ছিলেন গৌড়পাদ টিকা রচিত বা প্রখ্যাত বাঙালি দার্শনিক গৌড়পাদ রচনা করেন। তাহলে গৌড়পাদকারিকা প্রখ্যাতি প্রাক্কালী দার্শনিক গৌড়পাদ রচনা করেন। সম্ভবত গৌড়পাদ কে ছিলেন? গৌড়পাদ হচ্ছে তিনি যেটা আমরা দেখতে পাই, সম্ভবত গৌড়পাদ ছিলেন কাল যুগের বা আগের লোক। তাকে কিংবদন্তি অনুসারে তাকে কিন্তু সেরকম ভাবে কিংবদন্তি, কারণ আমরা জানি যে ইতিহাসের কিছু কিছু চরিত্র সম্পর্কে কিন্তু কিংবদন্তি প্রচলিত আছে, তেমনি গৌড়পাদ সম্পর্কে একটা কিংবদন্তি প্রচলিত আছে। এছাড়া আমরা দেখতে পাই শারীর এবং চিকিৎসা বিদ্যা সম্পর্কে কাল যুগে কয়েকটি গ্রন্থ রচিত হয়েছিল। শারীর এবং চিকিৎসা বিদ্যা সম্পর্কে চক্রপাণি দত্ত রচনা করেছিলেন চিকিৎসা সংগ্রহ,
নামে এক বিখ্যাত চিকিৎসা গ্রন্থ রচনা করেন। এছাড়া তিনি চরক ও সুশ্রুতির উপরে টিকা গ্রন্থ আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি রচনা করেন। চিকিৎসা সংগ্রহ নামে একটি গ্রন্থ তিনি রচনা করেন। তিনি ভেষজের গুণাগুণ বিশ্লেষণ এবং খনিজ দ্রব্যের গুণাগুণ বিচার করে শব্দ চন্দ্রিকা রচনা করেন। তাহলে তিনি ভেষজের গুণাগুণ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তিনি ভেষজের গুণাগুণ বিশ্লেষণ করে এবং খনিজ বিশ্লেষণ এবং খনিজ দ্রব্যের গুণাগুণ বিচার করে স্বরচন্দ্রিকা এই শব্দচন্দ্রিকা রচনা করেন। এছাড়া হচ্ছে সবেশ্বর এবং বঙ্গসেনও কিন্তু সেই যুগে চিকিৎসা শারীরবিদ্যা চিকিৎসা শাস্ত্রের উপরে মৌলিক গ্রন্থ রচনা করেন। সোমেশ্বর ছিলেন হচ্ছে উদ্ভিদ বিদ্যায় তিনি একজন পণ্ডিত ছিলেন। তিনি মানব শরীরের সম্পর্ক বিভিন্ন উদ্ভিদের রস এবং ফল প্রয়োগের ফলে কি ঘটে তার বিশ্লেষণ করেছিলেন। পাল যুগে বৌদ্ধ দর্শন এবং ধর্ম বা পাল যুগে আমরা কি দেখতে পাই যে বৌদ্ধ এবং বৌদ্ধ দর্শন এবং ধর্মশাস্ত্রের চর্চা কিন্তু প্রভূত অগ্রগতি হয়। তাহলে পাল যুগে বৌদ্ধ দর্শন এবং ধর্মশাস্ত্রের চর্চা কিন্তু প্রভূত অগ্রগতি হয়। মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন পাল যুগের বিখ্যাত পণ্ডিত, যেটা আমরা সবাই জানি যারা আমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি বা করছি। তাহলে আমরা কি জানি যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি ছিলেন পাল যুগের বিখ্যাত পণ্ডিত। এছাড়াও ছিলেন পাল যুগের অন্যান্য বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে কারা ছিলেন জন্মশীল, রাহুল বজ্র, কল্যাণ রক্ষিত প্রভৃতি। পাল যুগে বৌদ্ধ তন্ত্রশাস্ত্র এবং বৌদ্ধ দর্শনের উপরে অনেক গ্রন্থ কিন্তু রচিত হয়েছিল। তাহলে কি পাল যুগে বৌদ্ধ তন্ত্রশাস্ত্র এবং বৌদ্ধ দর্শনের উপর অনেক গ্রন্থ রচিত হয়েছিল। পাল যুগে আমরা কি দেখতে পাচ্ছি যে পাল যুগে যেটা বলা যায় যে পাল যুগে বৌদ্ধ দর্শন এবং আমরা কি দেখতে পাচ্ছি বৌদ্ধ তন্ত্রশাস্ত্র বৌদ্ধ দর্শনের উপরে অনেক গ্রন্থ রচিত হয়। এছাড়া পাল যুগে আমরা অন্যান্য বিষয় কিন্তু যে অনেক কিছু সে সময় আমরা অনেক রচনা দেখতে পাই। পাল যুগে বাংলা ও সাহিত্যে বাংলা ভাষা ও সাহিত্যে কিন্তু একটা নবজন্ম হয়েছে। তাহলে কি হলো পাল যুগে বাংলা ভাষা এবং সাহিত্যে নবজন্ম হয়। এর আগে লোকের মুখের ভাষা কি ছিল প্রাকৃত লোকের মুখের ভাষা ছিল মাগধী বা মাগধী বা মাগধী প্রাকৃতের অপভ্রংশ। পাল যুগ থেকে বাংলা ভাষা তাই আমরা কি দেখতে পাচ্ছি যে পাল যুগে ভাষা এবং সাহিত্যে নবজন্ম হয়। এর আগে লোকের মুখের ভাষা ছিল মাগধী বা মাগধী প্রাকৃতের অপভ্রংশ। পাল যুগ থেকে বাংলা ভাষা তার নিজস্ব যে রূপ পেতে আরম্ভ করে। লোকের মুখের ভাষাকে অবলম্বন করে কিন্তু বাংলা ভাষার বিকাশ হতে থাকে, মানে যে ভাষা আমরা বর্তমানে কিন্তু কথা বলি। মাগধী থেকে বিচ্ছিন্ন হয়ে এক নতুন রূপে তার ক্রমবিকাশ ঘটতে হবে। মাগধী থেকে বিচ্ছিন্ন হয়ে এক নতুন রূপে তার ক্রমবিকাশ ঘটতে থাকে। অনেকের মতে প্রাকৃতের সঙ্গে অপভ্রংশ ভাষার মিশ্রণে বাংলা ভাষার উদ্ভব হয়। তাহলে কি দেখতে পাচ্ছি অনেকের মতে প্রাকৃতের সঙ্গে অপভ্রংশ ভাষার মিশ্রণে কিন্তু বাংলা ভাষার উদ্ভব হয়। পাল যুগে বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই প্রসার হয়েছিল। তাহলে এছাড়া আমরা দেখতে পাই যে পাল যুগে কিন্তু বিশ্ববিদ্যালয় খুবই প্রসার হয়েছিল। সম্রাট ধর্মপাল তার নিজস্ব নাম অনুসারে তার নিজস্ব নাম তার নিজের নাম বিক্রমশিলা অনুসারে তিনি কিন্তু বিক্রমশিলা বিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয় তিব্বতী ভাষা এবং ধর্ম সম্পর্কে কিন্তু বিশেষ বিভাগ ছিল। মানে এই বিশ্ববিদ্যালয়ে তিব্বতী ভাষা এবং ধর্ম সম্পর্কে বিশেষ বিভাগ ছিল। এখান থেকে বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় কিন্তু অনুদিত হতো। এখান থেকে বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় কিন্তু অনুদিত হতো। রাজশাহী জেলার সম্রাট দেব ধর্মপাল সোমপুরী বিহার প্রতিষ্ঠা করেন। তাহলে রাজশাহী জেলায় সম্রাট ধর্মপাল কিন্তু সোমপুরী বিহার প্রতিষ্ঠা করেন। এছাড়াও দেখতে পাই অধুনা বাংলাদেশের পাহাড়পুর অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত
তাহলে রাজশাহী জেলার সম্রাট ধর্মপাল শঙ্কুরী, তাহলে রাজশাহী জেলার সম্রাট ধর্মপাল শঙ্কুরী বিহার প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি তার নিজ নাম বিক্রমশীল অনুসারে কিন্তু বিক্রমশিলা বিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অধুনা বাংলাদেশের পাহাড়পুর অঞ্চলে কিন্তু, যেটা পরবর্তীকালে শঙ্কুরী বিহার প্রতিষ্ঠা করেছিল, বাংলাদেশের পাহাড়পুর অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপিত হয়। এছাড়া পাল সম্রাটরা জগদ্দল, পান্ডুলিপি, কৈকুণ্ঠ, দেবীকোটা প্রভৃতি জায়গায় কিন্তু তারা বিশ্ববিদ্যালয় বিহার প্রতিষ্ঠা করেছিল, এবং নালন্দা বিহার এখন বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এই বিহারগুলি কিন্তু শিক্ষা কেন্দ্র হিসাবে সুনাম ছিল। তাহলে বিহারগুলিরও শিক্ষা কেন্দ্র হিসাবে সুনাম ছিল। পাল সম্রাটরা কিন্তু ভূগোল বিখ্যাত নালন্দা বিহারে পৃষ্ঠপোষক ছিল। তাই পাল সম্রাটরা ভূগোল বিখ্যাত নালন্দা বিহারে কিন্তু পৃষ্ঠপোষক ছিল। বুদ্ধ জ্ঞানপাদ, অতীশ প্রভৃতি ছিলেন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাহলে বুদ্ধ জ্ঞানপাদ, অতীশ, দীপঙ্কর শ্রীজ্ঞান এরা সকলেই ছিলেন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা যেহেতু এর আগে পূর্ববর্তী অধ্যায় মোটামুটি পাল যুগের চিত্রকলা কিন্তু আমরা এর আগে আমাদের আলোচনা করা হয়ে গেছে। এবার আমরা দেখব পাল যুগের অর্থনৈতিক অবস্থা কি ছিল। প্রাচীনকালের মতোই পাল যুগে বাংলাদেশে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, যে প্রাচীনকালের মতোই পাল যুগে বাংলাদেশে গম উৎপাদন সবার উপরে, যেটা শস্য উৎপাদনের মধ্যে শস্য বা ব্যবসা বাণিজ্যে ধন উৎপাদনের উপায় কি ছিল? ব্যবসা বাণিজ্য না, দুঃখিত, ধন উৎপাদনের উপায় ছিল হচ্ছে কৃষি, শিল্প এবং বাণিজ্য। কিন্তু আমরা যেরকম জানি যে প্রাচীনকালের মধ্যে বাংলাদেশেও আমরা দেখতে পেয়েছি যে ধন উৎপাদনের এক উপায় ছিল কৃষি, শিল্প এবং বাণিজ্য। পাল যুগে বাংলাদেশ কৃষিজ, বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল। পাল যুগে বাংলাদেশ কৃষিজ, খনিজ এবং বনজ সম্পদে পরিপূর্ণ সমৃদ্ধ ছিল। পাল যুগে ভূমি, তাহলে কি হলো, পাল যুগে ভূমি পত্তলিগুলি পরীক্ষা করলে আমরা কি দেখতে পাই? তাহলে পাল যুগে আমাদের ভূমি পত্তলিগুলো এগুলো পরীক্ষা করলে আমাদের কি দেখা যায়, যে কৃষি ছিল ভূমি আয় এবং ভূমি থেকে কি কি উৎপাদন। তাহলে পাল যুগের ভূমি পত্তলিগুলো পরীক্ষা করলে ভূমি আয় এবং ভূমি থেকে কি উৎপাদিত হতো তা মোটামুটি জানা যায়। কৃষি ছিল জনসাধারণের কিন্তু প্রধান জীবিকা। তাহলে কৃষি ছিল কি জনসাধারণের প্রধান জীবিকা। কারণ মোটামুটি সেই সময় কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখতে পাই, কৃষিটাই কিন্তু বেশি প্রাধান্য পেত ধন উৎপাদনের উপায় হিসাবে। চাল, আখ, আম, নারকেল, বাঁশ প্রভৃতি দ্রব্য কিন্তু জমিতে প্রচুর পরিমাণে উৎপন্ন। এটা আমরা জানি যে বাংলাদেশে আমাদের চালের উৎপন্নটা বেশি, বা নারকেল, আখ ইত্যাদি কিন্তু প্রভৃতি দ্রব্য জমিতে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। বাংলা সুগন্ধি শাড়ি ধানের জন্য বিখ্যাত ছিল। ধানের বিভিন্ন রকমের নাম হয়, তেমনি বাংলাদেশ কিন্তু সুগন্ধি শাড়ি ধানের জন্য বিখ্যাত ছিল। রামচরিত থেকে জানা যায় যে বাংলায় নানা জাতের ধানের উৎপাদন। রামচরিত থেকে আমরা কি জানতে পারি, যে বাংলায় নানা জাতের ধানের উৎপাদন হতো। তবে অন্যান্য পাল লিপিতে ধান ছাড়া অন্যান্য ফসলের কথা বলা হলো, ধান ছিল প্রধান ফসল। তবে অন্যান্য পাল লিপিতে ধান ছাড়া অন্যান্য ফসলের কথা কিন্তু বলা হলো, ধান ছিল হচ্ছে প্রধান ফসল। কারণ আমরা এখানে দেখেছি যে বাংলাদেশ এখন আমাদের কিন্তু ধান হচ্ছে প্রধান ফসল। এখন বিভিন্ন শস্য উৎপাদন করার আগেও সেই একই শস্য উৎপাদনই করা হতো, কিন্তু ধান হচ্ছে আমাদের আয়ের, কৃষি করতে আয়ের প্রধান উৎস। সন্ধ্যাকর মন্দির রামচরিতে কিন্তু থেকে আমরা এই বিবরণ পেতে পারি। বাংলায় উচ্চমানের তুলাও কিন্তু উৎপাদিত হতো। মানে বাংলায় আমরা কি দেখতে পেয়েছি, উচ্চমানের তুলাও কিন্তু উৎপাদিত হতো। ভেনিসীয় পর্যটক যেটা মার্কো পোলো বাংলার উচ্চমানের তুলার কথা বলেছেন। তাহলে ভেনিসীয় পর্যটক বাংলার উচ্চমানের তুলার কথা বলেছেন। চর্যাপদে বাংলার তুলা চাষের কথা উল্লেখ আছে। চর্যাপদে কি আছে? চর্যাপদে বাংলার তুলা চাষের কথা উল্লেখ আছে।
বাংলায় রেশমের উৎপাদন হতো। তাহলে কি বাংলায় আমরা কি দেখতে পেয়েছি? বাংলায় কিন্তু রেশমের উৎপাদন হতো। চর্যাপদে রেশমের গুটি পোকারও উল্লেখ আছে। তাহলে বাংলায় চর্যাপদ, তাহলে কি হলো? বাংলায় রেশমের উৎপাদন হতো। চর্যাপদে রেশমের গুটি পোকার কিন্তু উল্লেখ আছে। বন্য প্রাণীর মধ্যে পাহাড়পুরে পোড়ামাটির ফলকের চিত্র থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কি দেখাচ্ছে? বাংলায় রেশমের উৎপাদন হতো। চর্যাপদে আমরা রেশমের গুটি পোকার কথা আমরা জানতে পারি। বাংলায় রেশমের উৎপাদন হতো। আচ্ছা, বন্য প্রাণীর মধ্যে পাহাড়পুরে পোড়ামাটির ফলকের চিত্র থেকে গরু, ঘোড়া, শূকর, ইট, উট, হরিণ এবং বানরের কথা জানা যায়। বাংলায় বাঘ ও হাতির কিন্তু উল্লেখ নেই। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় বাঘ ও হাতির কিন্তু কোন রকম উল্লেখ নেই। বাংলায় সমৃদ্ধি তথা অর্থনৈতিক প্রগতির মূলে ছিল কৃষি উৎপাদনের বৈচিত্র্য এবং উন্নত মান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলায় যেটা দেখা যাচ্ছে বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলায় বাঘ এবং হাতির উল্লেখ নেই। বাংলার সমৃদ্ধি তথা অর্থনৈতিক প্রগতির মূলে ছিল হচ্ছে কৃষি উৎপাদনের বৈচিত্র্য এবং উন্নত মান। তাহলে বাংলায় অর্থনৈতিক যে একটা উন্নয়নের যেটা আমরা ধারা দেখতে পাচ্ছি বা সমৃদ্ধি প্রগতির মূলে ছিল কৃষি উৎপাদনের ঐতিহ্য এবং উন্নত বৈচিত্র্য এবং উন্নত মান। কৃষির দ্বারা সমাজের রূপান্তর ঘটেছিল বলা চলে। তাহলে কৃষির দ্বারা কি হয়েছিল? সমাজের রূপান্তর ঘটেছিল বলা চলে। কেননা কৃষির কেন্দ্রস্থল গ্রাম হলেও কৃষির দ্বারা সমাজের কিন্তু রূপান্তর ঘটেছিল বলা চলে। তাহলে কি কৃষির দ্বারা সমাজের রূপান্তর ঘটেছিল বলা চলে। কেননা কৃষির কেন্দ্রস্থল যেটা যদি গ্রাম হয়েও থাকে তাহলে কৃষির উদ্বৃত্ত উৎপাদন কিন্তু নগরায়নের সূত্রপাত ঘটেছিল। কারণ কৃষিতে ক্ষেত্রে কিন্তু উদ্বৃত্ত উৎপাদন হতো এবং সেগুলি থেকে কিন্তু নগরায়নের সূত্রপাত ঘটে। কারণ তখন সেই উদ্বৃত্ত উৎপাদন ভিতরে বিক্রির ব্যবস্থা করতে হবে, তাহলে সেই সঙ্গে কিন্তু নগরায়নেরও সূত্রপাত ঘটেছিল। উচ্ছেদ উৎপাদন ভোগকারী একটি নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটেছিল যারা নগরে কিন্তু বসবাস করত। এই নাগরিক শ্রেণীর মধ্যে ছিলেন শাসক, পুরোহিত, আচার্য, অধ্যাপক, শিল্পী এবং বণিক। তাহলে এই নাগরিক শ্রেণীর মধ্যে কারা ছিলেন? শাসক, পুরোহিত, আচার্য, অধ্যাপক, শিল্পী এবং বণিক। পাল যুগে বাংলায় কিন্তু প্রচুর খনিজ দ্রব্যের উৎপাদন হতো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পাল যুগে বাংলায় খনিজ দ্রব্যের প্রচুর পরিমাণে উৎপাদন হতো। মেদিনীপুরে লবণ উৎপাদনে কিন্তু কথা বলা হয়েছে। বাঁকুড়া, বীরভূম ও রাঢ় দেশে যেটা আমার কাছে বাংলায় প্রচুর খনিজ দ্রব্যের উৎপাদন হতো। তার মানে হচ্ছে যেমন মেদিনীপুরে লবণ উৎপাদন, যেটা আমরা জানি এখানে সমুদ্রের পাড়ে লবণ উৎপাদনের কথা বলা হয়েছে। এছাড়া বাঁকুড়া, বীরভূম এবং রাঢ় দেশে জঙ্গল খণ্ডেও প্রচুর পরিমাণে কিন্তু লোহা পাওয়া যেত। খনিজ লোহাকে গলাবার প্রণালী কিন্তু এই সময় ভালোভাবেই জানা ছিল। বাংলায় উৎকৃষ্ট মানের ইস্পাত থেকে বিখ্যাত দোফালা বা দুই দিকে ধারযুক্ত তরবারি তৈরি হতো। তাহলে কি বাংলায় উৎকৃষ্ট মানের ইস্পাত থেকে বিখ্যাত দোফালা বা দুই দিকে ধারযুক্ত, তাহলে বাংলার যে উৎকৃষ্ট মানের ইস্পাত থেকে হলো বিখ্যাত দোফালা বা দুই দিকে ধারযুক্ত তরবারি কিন্তু তৈরি হতো। এই তরবারি খুব চাহিদা ছিল। সুবর্ণরেখা অঞ্চলে তামার খনি ছিল। তাহলে এই তরবারি কিন্তু খুব চাহিদা ছিল এবং সুবর্ণরেখা অঞ্চলে তামার খনিও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। এছাড়া আমরা দেখতে পাই যে পাল যুগে কিন্তু বাংলার শিল্পের মধ্যে বস্ত্র শিল্প ছিল হচ্ছে বিখ্যাত। পাল যুগে অন্যান্য শিল্পের মধ্যে বাংলার বস্ত্র শিল্প কিন্তু ছিল বিখ্যাত। বাংলার বস্ত্র শিল্প কিন্তু আন্তর্জাতিক ভারতের আন্তর্জাতিক বাজারে যথেষ্ট খ্যাতি লাভ করেছিল। কি বাংলার বস্ত্র শিল্প আমরা কি দেখতে পেয়েছি? আন্তর্জাতিক বাজারে যথেষ্টই খ্যাতি লাভ করেছিল। বাংলায় মিহি সুতার কাপড়ের আরব এবং চীন পর্যটকেরা উচ্চ প্রশংসা করছিলেন। তাহলে বাংলায় যে মিহি সুতার যে কাপড়, মিহি সুতার কাপড়ের যে মিহি সুতার যে কাপড় সেটা আরব এবং চীন পর্যটকেরা কিন্তু যথেষ্ট প্রশংসা করেছে। বাংলায় দুপুর নামে
নরম রেশমের কাপড় তৈরি হতো। তাহলে কি আমাদের যে বাংলার দুপুর নামে নরম রেশম কাপড়ের তৈরি হতো। এছাড়া চিনি শিল্প ছিল বাংলার অন্যতম প্রধান শিল্প। এছাড়া চিনি শিল্প ছিল হচ্ছে বাংলার অন্যতম প্রধান শিল্প। তাহলে কি কি দেখতে পাবি? চিনি শিল্প ছিল হচ্ছে বাংলার অন্যতম প্রধান শিল্প। গুড় ও চিনি এবং ঝোলা গুড়, এটা আমরা জানি যে আমাদের বাংলায় গুড়, চিনি এবং ঝোলা গুড় এটি বেশ বহুল প্রচলিত। ঝোলা গুড় বাংলায় প্রচুর পরিমাণে তৈরি হতো এবং খেজুরের রস কিন্তু আগেও তৈরি হতো এবং এখনো তৈরি হয়। ভারতের যেটা দেখতে হচ্ছে ভারতের অন্যান্য অঞ্চলে কিন্তু সিংহল, বাংলাদেশ এবং পারস্যে কিন্তু গুড় এবং চিনি রপ্তানি করা হচ্ছে। গুড় কিন্তু ভারতের বাইরে কিন্তু রপ্তানি, বাংলাদেশের বাইরেও কিন্তু রপ্তানি করা হচ্ছে। পর্তুগিজ পর্যটক বারবোসা কি বলেছিলেন? দেখেন যে বাংলার চিনির সঙ্গে দক্ষিণ ভারতের চিনির কিন্তু রপ্তানির একটা প্রতিযোগিতা চলছে। কুমোর মাটির জিনিস তৈরি করতো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কুমোর কিন্তু মাটির জিনিস তৈরি করতো। মৃৎশিল্প নিদর্শনগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, তৈজসপত্র, পোড়ামাটি। ফলেও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে দেখা যাচ্ছে যে বাংলা চিনির সঙ্গে দক্ষিণ ভারতের চিনির কিন্তু একটা রপ্তানি প্রতিযোগিতা চলত। কুমোর মাটির জিনিস তৈরি করতো। এছাড়া হচ্ছে মৃৎশিল্প এবং মৃৎশিল্পের নিদর্শনগুলো দুটি শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে তৈজসপত্র, আরেকটা হচ্ছে তৈজসপত্র সাধারণত যে সম্মানপত্র দেওয়া হতো সেটা, তৈজসপত্র এবং পোড়ামাটির ফলক। পাহাড়পুরে খ্রিস্ট অষ্টম নবম শতাব্দীর তৈজসপত্র দিয়ে কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এছাড়া ছুতো কাঠের জিনিস তৈরি করতো, সেটা জানি, ছুতো কাঠের জিনিস তৈরি করতো। ঘর বাড়ি, মন্দির, পাঞ্জাবি, গরুর গাড়ি, নৌকার জন্য কাঠের কাজের কিন্তু খুব চাহিদা ছিল। পাহাড়পুরে কাষ্ঠ নির্মিত ঘরের আসবাবপত্র পাওয়া যায়। তাহলে পাহাড়পুরে আমরা কি পেয়েছি? কাষ্ঠ নির্মিত ঘরের আসবাবপত্র কিন্তু পাওয়া গেছে। চর্যাপদে নৌকা, জাহাজ, চক্রযুক্ত রথ, নৌযান প্রভৃতির উল্লেখ কিন্তু পাওয়া যায়। তাহলে চর্যাপদে আমরা কি দেখতে পেয়েছি? নৌকা, জাহাজ এবং চক্রযুক্ত রথ, নৌযান প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। বাংলায় জাহাজ নির্মাণ শিল্প ছিল কিন্তু হচ্ছে বিখ্যাত। নাকি বাংলায় কি ছিল? বাংলায় জাহাজ নির্মাণ শিল্প ছিল হচ্ছে বিখ্যাত। বাংলায় নৌবিতান, নৌঘাট প্রভৃতির কথা ব্যাপক ব্যবহার থেকে কিন্তু নৌশিল্পের ইঙ্গিত পাওয়া যায়। বাংলায় নৌবিতান, নৌঘাট প্রভৃতির কথা ব্যাপক ব্যবহার থেকে কিন্তু নৌশিল্পের ইঙ্গিত পাওয়া যায়। হট্টপতি, বৌদ্ধিক, তারিখ ইত্যাদি রাজকর্মচারীদের উল্লেখ থেকে কিন্তু একটা সমৃদ্ধ অন্তর বাণিজ্যের আভাস মেলে। পাল সেন যুগে বাংলার বাণিজ্য সম্ভবত খুব একটা সচ্ছল ছিল না। বাংলা ব্যবসা, এই যুগে স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল না। পাল সম্রাটরা রূপা এবং তামার মুদ্রার প্রচলন করলেও এই মুদ্রার সংখ্যা কিন্তু বেশি ছিল। তাহলে পাল সম্রাটরা রূপা এবং তামার মুদ্রা চালু করলে এই মুদ্রার সংখ্যা কিন্তু বেশি ছিল না। ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানে বাধা দেখা দেওয়াটা কিন্তু স্বাভাবিক। ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদানে বাধা দেখাটা কিন্তু বা বাধা পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল। মুদ্রার পরিবর্তে সেই সময় কি ব্যবহার করতো? কড়ি ব্যবহার করা হতো। মুদ্রার পরিবর্তে সেই সময় লোকেরা কড়ি ব্যবহার করতো। ধর্মকালের যেটা কিন্তু আমাদের এখন বিবাহ অনুষ্ঠানে কড়ির ব্যবহার কিন্তু আছে। এছাড়া ধর্মপাল একটি রৌপ্য মুদ্রার আবিষ্কার করেছিলেন, কিন্তু এই মুদ্রার খাদের পরিমাণ কিন্তু খুব বেশি ছিল। তাহলে মুদ্রা সংকট এবং কিছুটা রাজনৈতিক অনিশ্চয়তার জন্য পাল সেন যুগে বাংলায় বহির বাণিজ্য কিন্তু হ্রাস পেতে থাকে। উত্তর ভারতে তুর্কি আক্রমণ ছিল এই বাণিজ্য নষ্ট হওয়ার এক প্রধান কারণ। তাহলে উত্তর ভারতে তুর্কি আক্রমণ ছিল এই বাণিজ্য নষ্ট হওয়ার এক প্রধানতম কারণ। তাছাড়া বাংলার বাইরে থেকে রূপা আমদানি কমে গেলে কিন্তু মুদ্রার সংকট দেখা দিয়েছিল। বাংলার বাইরে থেকে রূপা আমদানি কমে গেলে মুদ্রার সংকট দেখা যায় এবং তার জন্য কিন্তু বাণিজ্যের ঘাটতি দেখা দিয়েছিল। দুজনেই পাল যুগের মুদ্রায় যেটা আমরা কি দেখতে পেয়েছি? খাদের ভাগ কিন্তু
বেশি, এই জন্য পাল যুগের মুদ্রায় কিন্তু খাদ যেটা খাদের ভাগটা বেশি দেখা যায়। তাছাড়া আরব বণিকরা সমুদ্রের পথে আধিপত্য দ্বারা বাংলার বণিক বাণিজ্যে গ্রাস করে। তাহলে আরব বণিকরা কি করছিল? সমুদ্রের পথে আধিপত্য দ্বারা বাংলার বণিক বাণিজ্য গ্রাস করেছিল। অষ্টম শতাব্দী থেকে এরপর আমরা দেখব যে এছাড়া যেটা দেখা যায় যে ষষ্ঠী প্রভৃতি সেদি তাদের কিন্তু প্রভাবটা হারিয়ে ফেলেছিল। এছাড়াও দেখা যায় যে পাল গ্রামাঞ্চলে জমি ছিল প্রধানত ৩ প্রকারের। বাস্তু, বাস্তু মানে হচ্ছে বাসযোগ্য জমি, ক্ষেত্র মানে হচ্ছে কর্ষণযোগ্য জমি, এবং ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে যে জমি কর্ষণযোগ্য কিন্তু কার্যত তা কিন্তু কর্ষিত না। তাহলে মানে কি, যে জমি কর্ষণযোগ্য কিন্তু তা কিন্তু কর্ষিত নয়। এছাড়া গ্রামের লাগোয়া গোচারণ ক্ষেত্র ছিল। তাহলে এছাড়া গ্রামের লাগোয়া কিন্তু গোচারণ ক্ষেত্র ছিল। অনেক গ্রামে ডোবা এবং জল নিষ্কাশনের জন্য কিন্তু নালা থাকতো। দেখি অনেক গ্রামে আমরা কি দেখতে পেয়েছি? ডোবা এবং জল নিষ্কাশনের জন্য কিন্তু নালা থাকতো। সাধারণে ব্যবহার্য পথ ছাড়াও কিন্তু গোপথ থাকতো। কিন্তু সাধারণে কি দেখি? সাধারণে ব্যবহার্য ছাড়াও পথ ছাড়াও কিন্তু গোপথ থাকতো। প্রতিযোগী পুকুর, মন্দির এই সবকিছু তো ছিলই। কোনো কোনো গ্রামের জ্বালানি সংগ্রহের জন্য কিন্তু পতিত জমি, পুকুর, মন্দির এই সবকিছু তো ছিলই। কোনো কোনো গ্রামের জ্বালানি সংগ্রহের জন্য কিন্তু জঙ্গলও ছিল। এইভাবে মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে কিন্তু গ্রাম সংলগ্ন বিভিন্ন ধরনের জমি শ্রেণীবিভাগ করা হয়েছিল। তাহলে কোনো কোনো গ্রামে জ্বালানি সংগ্রহের জন্য জঙ্গলও ছিল। এইভাবে মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে গ্রাম সংলগ্ন কিন্তু বিভিন্ন ধরনের জমি শ্রেণীবিভাগ করা হয়েছিল। পাল যুগে আগে পর্যন্ত শস্যের মান অনুযায়ী জমি শ্রেণী স্থির করা হতো। পাল আমলে জমি ছিল ভিত্তিতে মাপা হতো এবং শ্রেণীবদ্ধ তা পাল যুগে জমি কিসের ভিত্তিতে মাপা হতো, শ্রেণীবদ্ধ হতো তা কিন্তু জানা যায়নি। হয়তো পাল যুগের আগের প্রথার পুনর্বার জন্য ইত্যাদি সম্পর্কে কিছু জানা যায়নি। পাল যুগের জমির মূল মালিকানা ছিল হচ্ছে রাষ্ট্রের বা রাষ্ট্রের এই অধিকার গুপ্ত যুগের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আমলে তা অব্যাহত কিন্তু ছিল যে জমির উপরে মূল মালিকানা রাখা ছিল রাষ্ট্রের বা রাজা। যাদের ব্যক্তিগত সম্পত্তি ছিল তারা মূল্যস্বত্বের সঙ্গে মুখ। এই যুগে লেখকগুলি বিশ্লেষণ করলে কিন্তু তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার যেটা আমরা দেখব, পাল যুগে কৃষি অর্থনীতি কিন্তু মূলত গ্রাম কেন্দ্রিক ছিল। পাল আমলে লেখকগুলি বিশ্লেষণ করে দেখা যায় অধিকাংশ গ্রামে কিন্তু কোনো নদ নদী, খাল বিল প্রভৃতির তীরে কিন্তু অবস্থিত ছিল। ছোট বড় সব রকমের গ্রাম ছিল। ছোট ছোট গ্রাম বা গ্রামাংশের নাম ছিল পাটক বা পাড়া ইত্যাদি। যেখান থেকে আমরা দেখো পাড়া নদীটা শুনি। গ্রাম সমাজ কৃষি প্রধান হলেও গ্রামে কারিগর শিল্পীদের বসবাস ছিল। তাহলে গ্রাম সমাজ কৃষি প্রধান হলেও গ্রামে কারিগর শিল্পীদের বসবাস ছিল। বাঁশ ও বেতের শিল্প, কাষ্ঠ শিল্প, মৃৎশিল্প, কার্পাস, অন্যান্য বস্ত্র শিল্প, লৌহ শিল্প ইত্যাদি কেন্দ্র কিন্তু সেদিকে গ্রামে ছিল। তাহলে পাল যুগে কয়েকটি নগর বা শহরে কিন্তু নাম জানতে পারে তাম্রলিপ্ত, সুবর্ণ, কুণ্ডবজ্র, কর্ণসুবর্ণ, সোমপুরী, দণ্ডপূর্তি ইত্যাদি নগরদ্বীপ প্রভৃতি। বিভিন্ন প্রয়োজনে কিন্তু বিভিন্ন নগর গড়ে উঠেছিল। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন নগর কিন্তু গড়ে উঠেছিল। এই যুগে বাংলার প্রাচীন বঙ্গ তাম্রলিপ্তে পতন ঘটেছিল। সমাজে দরিদ্র, শ্রমজীবী, কৃষক, কারিগর প্রভৃতি শ্রেণী কিন্তু ছিল। তারা অর্থহীন বলে দরিদ্র শ্রেণী হিসাবে কায়দে দিন কাটল। পাশাপাশি উচ্চ শ্রেণীর লোকেরা সমৃদ্ধশালী ছিল। হ্যাঁ, সমাজের নিয়ম অনুযায়ী সামন্ততান্ত্রিক সমাজের নিয়ম অনুযায়ী কি ছিল? সামন্তরা সমাজে অর্থ সমৃদ্ধি ভোগ করত। পাল যুগের সামাজিক অবস্থায় আমরা ছোট করে বলতে গেলে সামাজিক অবস্থা আলোচনা করি। বর্ণবিন্যাস বিষয়টি কিন্তু খুবই বড় হয়ে দেখা দিয়েছিল। পাল যুগের সমাজে বর্ণভেদ প্রথার তীব্রতা ছিল না এবং এর কারণ ছিল বৌদ্ধ ধর্মের প্রভাব। তাহলে পাল যুগের সমাজে কিন্তু বর্ণভেদ প্রথার তীব্রতা ছিল না এবং এর প্রধান কারণ ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রভাব। বৌদ্ধ ধর্মের যে উদার দৃষ্টিভঙ্গি বা সর্বসম্মত দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু এই সময় বর্ণবিন্যাসটা সেই অর্থে দেখা
যায় না। এছাড়া পাল রাজারা নিজেরা কিন্তু উচ্চ বংশজাত ছিলেন না, এজন্য তারা বর্ণদেরকে বিশেষ পরিমাণে গুরুত্ব দিতেন না। তথাপি সমাজের শীর্ষে ব্রাহ্মণরা কিন্তু অধিষ্ঠিত ছিলেন। এই যুগে অধিকাংশ ভূমিপল্লীতে দেখা যায় ভূমিগ্রহীতারা ছিলেন ব্রাহ্মণ শ্রেণী। এছাড়া পাল রাজাদের দরবারে বংশানুক্রমে প্রধানমন্ত্রীরা কাজ করতেন এবং তারা নিজেদের কৃতিত্ব বাদল স্তম্ভগুলো জারি করতেন। পাল আমলে বর্ণ বিন্যাসের নতুন অধ্যায় রচিত হয়েছিল। বর্ণ হিসাবে ক্ষত্রিয় এবং বৈশ্য বর্ণের পরিচয় কিন্তু এই সময় বিশেষ পাওয়া যায় না। তাহলে ক্ষত্রিয় এবং বৈশ্য বর্ণের পরিচয় এই সময় বিশেষ পাওয়া যায় না। নানা যুগে করণ কায়স্থরা কিন্তু বিশেষ প্রাধান্য ভোগ করতেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নানা যুগে কিন্তু করণ কায়স্থরা কিন্তু বিশেষভাবে করণ কায়স্থরা কিন্তু বিশেষভাবে প্রাধান্য ভোগ করতেন। তারাও ব্রাহ্মণরা অনেক সময় করণীকে কিন্তু ভিত্তি নিতেন। ব্রাহ্মণরা অনেক সময় করণীকে ভিত্তি নিতেন। বাণিজ্য হ্রাস হয় বৈশ্যদের, কিন্তু সে কারণে ক্ষত্রিয় বৈশ্যদের কিন্তু উল্লেখ পাওয়া যায় না। তাহলে বাণিজ্য হ্রাস হওয়ায় কিন্তু বৈশ্যদের প্রভাব কমে যায়। বৈশ্যরা এই সময় কিন্তু উপবর্ণ রূপে গড়ে উঠেছিল। কৈবর্তরা বেশ প্রভাবশালী ছিল বলেই জানা যায়। দিব্যর বিদ্রোহ কৈবর্ত সম্প্রদায় প্রতি প্রমাণ দেয়। এই যুগে সমাজ ব্যবস্থায় বৌদ্ধ ব্রাহ্মণের বিশেষ পার্থক্য ছিল না। এছাড়াও এদের জীবনযাত্রার মান ছিল খুবই সাধারণ। মাছ ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। পাল যুগে যেটা আমরা দেখতে পাই, পাশা, দাবা খেলা, নাচ গানে বাঙালিরা অবসর বিনোদন করত। নানা রকম যন্ত্রশিল্প কিন্তু সমস্ত বাঙালিরা কিন্তু নিপুণ ছিল। বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত গীতের প্রমাণ সমকালীন শিল্প সাহিত্যে সুস্পষ্ট ছিল। এছাড়া আমরা দেখতে পাই হচ্ছে শহরের ধনীদের মধ্যে নৈতিক শৃঙ্খলার অভাব ছিল। সর্বজনীনের প্রশংসা এবং ধনীদের আমাদের যদি বলা হয় যে পাল যুগের রাষ্ট্রশাসন বা পাল যুগের কি পদ্ধতি ছিল, খ্রিস্ট অষ্টম শতাব্দীর মধ্যভাগ থেকে খ্রিস্ট দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রায় 4 শতাব্দী ব্যাপী পাল বংশের শাসন বাংলা জুড়ে নতুন যুগে সৃষ্টি করেছিল। কিরকম সৃষ্টি করেছিল? পাল আমলে বাংলা একটি সুনিয়ন্ত্রিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। পাল আমলে দেখতে পেয়েছি বাংলা একটি সুনিয়ন্ত্রিত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। গুপ্ততর যুগের তুলনায় পাল যুগের রাজশক্তি কিন্তু অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে কি হয়েছে, পাল আমলে বাংলা একটি সুনিয়ন্ত্রিত কেন্দ্রীয় শাসন গড়ে উঠেছিল। গুপ্ততর যুগের তুলনায় পাল যুগের রাজশক্তি অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছিল বলে মনে করা হয়। পাল যুগের রাষ্ট্রযন্ত্রের প্রথম কথা ছিল হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র। পাল যুগের রাষ্ট্রযন্ত্রের প্রথম কথা ছিল হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র। রাজাই ছিলেন দণ্ডমূল্যের কথা। রাজা কি ছিলেন? রাজা ছিলেন দণ্ডমূল্যের কথা। শাসন কার্যে, যুদ্ধে এবং বিচার ব্যবস্থায় তার স্থান ছিল হচ্ছে সর্বোচ্চ। শাসন কার্যে এবং যুদ্ধে বিচার ব্যবস্থায় তার স্থান কিন্তু ছিল সর্বোচ্চ। তার ক্ষমতার উপরে কোনো সাংবিধানিক নিয়ন্ত্রণ ছিল না। তবে বংশানুক্রমে মন্ত্রিপ্রথা ও সামন্ত প্রথার ফলে রাজার ক্ষমতা কিন্তু বাস্তবে অনেকটাই কমে যায়। তাই বংশানুক্রমে মন্ত্রিপ্রথা এবং সামন্ত প্রথার ফলে রাজার ক্ষমতা কিন্তু বাস্তবে অনেকটাই কমে যায়। তাছাড়া প্রচলিত সংস্কার এবং শাস্ত্রের বিধান রাজার স্বেচ্ছাচার নিয়ন্ত্রণ করত। তাহলে যেটা দেখতে পাচ্ছি, বংশানুক্রমে মন্ত্রিপ্রথা এবং সামন্ত প্রথার ফলে রাজার ক্ষমতা বাস্তবে অনেকটাই কমে যায়। তাছাড়া প্রচলিত সংস্কার এবং শাস্ত্রের বিধান রাজার স্বেচ্ছাচার নিয়ন্ত্রণ করত। এই সমস্ত উপাধিগুলি থেকে মনে করা হতো যে পাল রাজারা নিজেদেরকে ঈশ্বর দেবতার অবতার হিসাবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর ছিল। পাল যুগে সামন্ত প্রথার ভিত্তি আমরা দেখতে পাই সুদৃঢ় হয়। এছাড়াও দেখতে পাই যে পাল রাজারা মন্ত্রীদের সাহায্য কিন্তু তারা গ্রহণ করতেন। এই সময় থেকে বাংলাদেশের প্রশাসনে প্রধানমন্ত্রীর উল্লেখ পাওয়া যায়। কি পাল রাজারা কিন্তু মন্ত্রীদের সাহায্য গ্রহণ করতেন এবং এই সময় থেকে বাংলাদেশে কিন্তু প্রশাসনে প্রধানমন্ত্রীর উল্লেখ পাওয়া যায়। মহামন্ত্রী বা প্রধানমন্ত্রীর উল্লেখ আমরা বাংলা লেখকেও দেখতে পেয়েছি। পাল রাজাদের তাম্র শাসনে রাজকর্মচারীগণের যে সুদীর্ঘ
তাহলে পাল রাজাদের আমরা কি দেখতে পেয়েছি, তাম্র শাসনে রাজকর্মচারীগণের যে সুদীর্ঘ তালিকা আছে তার থেকে কিন্তু দেখা যায় যে রাজ্য শাসন প্রণালী লিপিবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত, রাজ্য শাসন প্রণালী লিপিবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত ছিল। মন্ত্রীগণ ছাড়াও পাল আমলে কেন্দ্রীয় সরকারের কাজে রাজাকে সাহায্য করার জন্য আরো অনেক বিভিন্ন উপাধিধারী কর্মচারী ছিলেন। তারা কারা কারা ছিলেন? পাল সাম্রাজ্যকে তারা অনেকে ছিলেন। পাল সাম্রাজ্যকে শাসনের সুবিধার জন্য কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা ছিল। সেই ভাগগুলিকে বলা হচ্ছে ভুক্তি। আচ্ছা, ভুক্তি বাংলা ভুক্তি নিম্নতর বিভাগ কি ছিল? মন্ডল না বিষয় তার কিন্তু মতভেদ আছে। বিভিন্ন লেখ থেকে জানা যায় এই নিম্নতর শ্রেণী বিভাগ মন্ডল কোথা বা বিষয় ছিল। সাধারণত বিষয় ছিল হচ্ছে ভুক্তি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাধারণত বিষয় ছিল হচ্ছে ভুক্তির একটা অব্যবহৃত নিম্নবর্তী রাষ্ট্র বিভাগ এবং সকল ছিল বিষয় নিম্নবর্তী বিভাগ। বিষয়পতি ছিলেন হচ্ছে বিষয়ের শাসনকর্তা। বিষয়পতি কি ছিলেন? বিষয়ের শাসনকর্তা। আর মান্ডলিক ছিলেন হচ্ছে মন্ডলের শাসনকর্তা। বিষয় ছিলেন বিশেষ শাসন। বিষয়পতি কি ছিলেন? বিষয়ের শাসনকর্তা এবং মান্ডলিক ছিলেন হচ্ছে মন্ডলের শাসনকর্তা। এছাড়া বীথি নামে আরেকটি জনপদ বিভাগ ছিল, তবে বীথি শাসকের উপাধি কি ছিল তার জানা যায় না। পাল রাজাদের জনপদ বিভাগের আলোচনার পর শাসন বিষয় বিভাগগুলির কথা কিন্তু উল্লেখ করা যায়। পাল যুগে বিচার বিভাগের রাজস্থান সর্বোচ্চ ছিল। মহাদণ্ডনায়ক বিচার বিভাগে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তার রায়ের উপরে কিন্তু একমাত্র বিশেষ ক্ষেত্রেই রাজস্থান সবার উপরিত ছিল। মহাদণ্ডনায়ক বিচার বিভাগে উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তার রায়ের উপরে বিশেষ ক্ষেত্রে রাজা একমাত্র কিন্তু এক আপিলের বিচার করতেন। মহাদণ্ডনায়ককে নিচের স্তরের বিচারক হিসাবে আমরা যেটা দেখতে পাই, নিচের স্তরের বিচারক ছিলেন দণ্ডনায়ক। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মচারীও ছিলেন। পাল আমলে আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ ছিল, সেটা হচ্ছে রাজস্ব বিভাগ। কর ছিল রাষ্ট্রের আয়ের কিন্তু এক প্রধান উৎস। তাহলে কর কি ছিল? রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। কর ছিল প্রধানত যথা ধান, ভোগ কর, অন্ন এবং উপরিকর। ভূমি রাজস্ব সাধারণত ফসলের 1/3 ভাগ। এটি ভূমি রাজস্ব কি ছিল? সাধারণত ফসলের 1/3 ভাগ ছিল। ষষ্ঠাধিকরণ মানে কর্মচারী ভোগ আদায় করত। 1/6 তাহলে কি 1/6 ভাগ ছিল। এছাড়া ষষ্ঠাধিকারী নামে কর্মচারী কিন্তু সেগুলি আদায় করত, ভাগ আদায় করত। 1/6 ফসলের অংশকে বলা হতো ভাগ। এছাড়াও হচ্ছে ভোগপতি ভোগ নামে কর আদায় করতে। এটা ফেরিঘাট, এছাড়া ফেরিঘাট, বাণিজ্য শুল্ক প্রভৃতি খাতে কিন্তু কর আদায়। তাহলে কি বাণিজ্য শুল্ক প্রভৃতি খাতে কিন্তু কর আদায় করা হতো। ক্রিয়া করার পর সংক্রান্ত কর আদায় দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তারিখ শুল্ক বিভাগে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কিন্তু অধিক বলা হতো। পররাষ্ট্র বিভাগের সর্বোচ্চ কর্মচারী কিন্তু মহাসিদ্ধিবিনায়ক বসু। তাহলে পররাষ্ট্র বিভাগের সর্বোচ্চ কর্মচারী কে ছিলেন? মহাসিদ্ধিবিনায়ক বসু। তিনি কূটনৈতিক বিষয় প্রধান ছিলেন। দ্রুত উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তিনি কূটনৈতিক বিষয় প্রধান ছিলেন। দ্রুত কিন্তু উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। তার অধীনে দুজন কর্মচারী ছিলেন যথা পঞ্চপাল এবং জ্যোতিষ। পাল সেনা দলে কিন্তু কর্ণাট প্রভৃতি দেশের লোক ছাড়া বাঙালি, বিহারি ইত্যাদি কিন্তু আরো অনেকে ছিল। পাল যুগের রাষ্ট্র শাসনে আমরা এছাড়া সেনাবাহিনী কি ছিল? পদাতিক ছাড়া ছিল অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী, নৌবাহিনী, যেটা থাকে পদাতিক, অশ্বারোহী, হস্তি এবং নৌবাহিনী দ্বারা গঠিত ছিল। দুর্গ আমরা দেখতে পাই সেই সময় কিন্তু দুর্গের উল্লেখ পাওয়া যায়। দুর্গ রক্ষা করতে পাল ছিল। এছাড়াও হচ্ছে পাল যুগে রাষ্ট্র শাসনের সুগঠিত আমলাতন্ত্রের আধিক্যে এই তথ্য স্পষ্ট হয়ে ওঠে যে সে আমলে রাষ্ট্রের ব্রাহ্মণ সমাজের সর্বস্তরে কিন্তু প্রচলিত ছিল। তাহলে রাষ্ট্রের যে ব্রাহ্মণ সেটা কিন্তু সমাজের সর্বস্তরে প্রসারিত ছিল। অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষই কিন্তু রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতো। অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষই কিন্তু রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতো। পাল যুগের রাষ্ট্র শাসনের আরেকটা বৈশিষ্ট্য
পদ্ধতি ছিল যে সেই আমলে ব্যবসা বাণিজ্যের পরিমাণ ক্রমশ কমতে থাকলে রাষ্ট্রীয় কার্যকলাপে শিল্পী বণিক বা ব্যবসায়ীদের কর্তৃত্ব বা প্রভাবও কিন্তু কমতে থাকে। পাল যুগে প্রাদেশিক ও স্থানীয় শাসনের গণতান্ত্রিক উপাদান সম্পর্কে সার্বিকভাবে কিছু বলা যায় না। যেটা আমরা সর্বশেষে দেখব যে সেন আমলের শাসন পদ্ধতি কেমন ছিল। সেন আমলের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে বিজয় সেনের ব্যারাকপুর তাম্রপত্র থেকে কিন্তু আমরা বা দেওপাড়া প্রশস্তি লক্ষ্যসেনের ইত্যাদি থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। সাধারণভাবে বলতে গেলে পাল যুগে প্রচলিত রাষ্ট্রীয় কাঠামো ও রাষ্ট্রীয় আদর্শ কম বেশি সেন যুগে কিন্তু চালু ছিল। তবে সেন যুগে যেমন কিছু নতুন আমলা পদে উল্লেখ করে তেমনি পাল যুগে কিছু পদে অবনতিও চোখে পড়ে। পাল যুগের তুলনায় কিন্তু সেনদের আমলে রাজ্যের পরিধি তাহলে পাল যুগের তুলনায় কিন্তু সেনদের আমলে রাজ্যের পরিধি সংকুচিত হয়ে গেলে এই সময় নতুন নতুন কিন্তু বিভাগে উল্লেখ পাওয়া যায়। যেমন সেন আমলে যেটা আমরা দেখতে পাই যে পূর্ব বিভাগের সঙ্গে আরো নতুন নতুন বিভাগে উদ্বোধন করা। সেন আমলে রাজতন্ত্র প্রচলিত ছিল এবং সেন আমলে রাজতন্ত্র প্রচলিত ছিল এবং রাজপথ কিন্তু আগের মতন বংশানুক্রমিক ছিল। সেন আমলে রাজার সর্বময় কর্তৃত্ব এবং পাল পর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেন আমলে রাজার সর্বময় কর্তৃত্ব পাল পর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। সঙ্গে 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 রাজ পরিবারের মর্যাদা এবং রাজ দরবারে আড়ম্বরের আতিশয্য কিন্তু দেখা দিয়েছিল। সেন রাজারা জাঁকজমকপূর্ণ উপাধি গ্রহণ করেছেন। সেন রাজারা কিন্তু জাঁকজমকপূর্ণ উপাধি গ্রহণ করতেন। তারা পরমেশ্বর, পরম ভট্টারক, উপাধি গ্রহণ ছাড়াও প্রত্যেকে একটি করে বিপ্লব ঘোষণা করেছিলেন। আচ্ছা, এইভাবে সেন রাজারা নিজেদের মর্যাদা বৃদ্ধিতে তারা প্রয়াসী ছিলেন। সেন শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল হচ্ছে রাজকাজে মনীষীদের প্রাধান্য বৃদ্ধি। তার মানে এই সময় দেখতে পারি যে রাজকাজে মনীষীদের কিন্তু প্রাধান্য দেখা দেয়। সেন বংশের লেখগুলিতে রাগী মনীষী কিন্তু উল্লেখ পাওয়া যায়। সেন বংশের থেকে লেখগুলিতে রাগী এবং মনীষী কিন্তু উল্লেখ পাওয়া যায়। পাল যুগের মতো ভক্তি, বিষয়, গণ্ড, গ্রাম ইত্যাদি এই জনপদগুলি কিন্তু বলবৎ ছিল। পাল যুগের মতো ভক্তি, বিষয়, গণ্ড এবং গ্রাম এই জনপদগুলি বলবৎ ছিল। আলোচ্য পর্বে গণ্ড বা গণ্ডকে সীমাবদ্ধ আগের তুলনায় গভীর বিস্তৃত ছিল। পাল আমলের মতো সেন আমলেও সামন্ততন্ত্র অটুট ছিল এবং সেন যুগের শাসন ব্যবস্থায় কিন্তু সামন্তদের প্রভাব কিন্তু বৃদ্ধি পায়। পাল আমলের মতোই সেন পর্বেও মহামন্ত্রী পদের প্রচলন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি পাল আমলের মতোই কিন্তু পাল আমলের মতোই সেন পর্বেও মহামন্ত্রী পদের প্রচলন ছিল বলে কিন্তু মনে করা হয়। পাল আমলের তুলনায় সেন আমলে হয়তো মন্ত্রীদের সংখ্যা বেড়েছিল। তাহলে পাল আমলের তুলনায় সেন আমলে হয়তো মন্ত্রীদের সংখ্যা একটুখানি বেড়েছিল। এদের মধ্যে সন্ধি বিদ্রোহ এবং তার সহকারী সন্ধি বিদ্রোহ প্রধান ছিল। লক্ষ্য সেনের ভাওয়ালপুর তাম্রশাসন ও অন্যান্য লেখক থেকে অন্যান্য মন্ত্রীদের কিন্তু নাম জানা যায়। সেন যুগে বাংলার রাষ্ট্র ব্যবস্থায় শিল্পী, বণিক, ব্যবসায়ী সম্প্রদায়ের স্থান একেবারেই ছিল। তাহলে সেন যুগে কি দেখতে পাচ্ছি আমরা বাংলার রাষ্ট্র ব্যবস্থায় শিল্পী, বণিক, ব্যবসায়ী সম্প্রদায়ের স্থান একেবারেই কিন্তু তাহলে সেন যুগে বাংলার রাষ্ট্র ব্যবস্থায় শিল্পী, বণিক, ব্যবসায়ী সম্প্রদায়ের স্থান একেবারেই ছিল না। ব্যবসা বাণিজ্যের অবক্ষয় সত্ত্বেও কিন্তু আগেকার পাল যুগে এদের প্রাধান্য কিছু একটা স্বীকৃত ব্যাপার। কিন্তু ব্যবসা বাণিজ্যের অবক্ষয়ের যুগেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাল তাহলে কি দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্যের অবক্ষয়ের যুগ সত্ত্বেও আগেকার পাল যুগে কিন্তু এদের প্রাধান্য কিছু একটা স্বীকৃত ব্যাপার ছিল। অপরদিকে সেন আমলে বাংলা রাষ্ট্র শাসন ব্যবস্থায় ব্রাহ্মণ প্রাধান্য, ব্রাহ্মণ ধর্ম ও সংস্কৃতির উপর কিন্তু প্রভাব অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল। ফলে ব্যবসা বাণিজ্যের অবক্ষয় সত্ত্বেও আগেকার পাল যুগে এদের প্রাধান্য কিছু একটা স্বীকৃত ব্যাপার ছিল। অপরদিকে সেন আমলে বাংলার রাষ্ট্র শাসন ব্যবস্থায় ব্রাহ্মণ প্রাধান্য, ব্রাহ্মণ ধর্ম এবং সংস্কৃতির প্রভাব অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল। পুরোহিত, মহাপুরোহিত প্রভৃতি কাজকর্মচারী সন্তানের নানা রকম কাজকর্ম পেয়েছিলেন। তারা রাজসভায় সমাদৃত হতেন এবং
রাজসভায় মর্যাদা এবং গৌরব বৃদ্ধি করে। সুতরাং বলা হয় যে এই যুগে শাসন প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য ছিল পুরোহিততন্ত্র তথা এই জায়গাটা আমি একটু আরেকবার বলে দিই। সেই যুগে বাংলা রাষ্ট্র ব্যবস্থা শিল্পী, বণিক, ব্যবসায়ী সম্প্রদায় স্থান একেবারেই ছিল না। ব্যবসা বাণিজ্যের অবক্ষয় সত্ত্বেও আগেকার কাল যুগে এদের প্রাধান্য কিছু একটা শিক্ষিত প্রাধান্য কিন্তু একটা শিক্ষিত ব্যাপার ছিল। সে অপরদিকে আমার সেন আমলে বাংলা রাষ্ট্র শাসন ব্যবস্থা ব্রাহ্মণ প্রাধান্য, ব্রাহ্মণ ধর্ম ও সংস্কৃতির প্রভাব অসাধুভাবে বৃদ্ধি পেয়েছিল। পুরোহিত, মহাপুরোহিত, শান্তি বাড়ি প্রভৃতি রাজকর্মচারী সংক্রান্ত নানা কাজকর্মে জড়িত ছিলেন। তারা রাজসভায় সমাদৃত হতেন, তাদের উপস্থিতি রাজসভায় মর্যাদা এবং গৌরব বৃদ্ধি করত। সুতরাং বলা যায় যে সেন যুগে শাসক প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য ছিল পুরোহিততন্ত্র তথা ব্রাহ্মণ শ্রেণীর প্রাধান্য। এতদিন ব্রাহ্মণগণ রাজাকে নৈতিক সমর্থন জানিয়ে এসেছিলেন, কিন্তু এখন তারা কিন্তু প্রত্যক্ষভাবে এতদিন তারা কি করেছিল, যে এতদিন তারা রাজাকে তারা নৈতিক সমর্থন জানিয়েছিল, কিন্তু এখন তারা প্রত্যক্ষভাবে রাষ্ট্রযন্ত্রের অংশে পরিণত হয়। সেদিকে রাষ্ট্রশাসন ব্যবস্থার সুবিন্যস্ত পরিচালিত ছিল, কিন্তু তার সত্ত্বে তার সদা সর্বস্ব কর্তব্যনিষ্ঠ নীতি করা ছিলেন তা কিন্তু নয়। তাহলে সর্বশেষে বলা যায় যে সেনদের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা প্রসঙ্গে সেন রাজাদের সংকীর্ণ সামাজিক দৃষ্টিভঙ্গির কথা বিশেষভাবে উল্লেখ করা চলে। প্রজাদের সঙ্গে পাল রাজাদের যে যোগাযোগ ছিল সেন রাজাদের সঙ্গে কিন্তু তা কিন্তু একেবারেই ছিল না। ব্রাহ্মণ তথা কৃষি প্রভৃতির প্রতি সেন রাজাদের পক্ষপাতিত্ব রাষ্ট্রযন্ত্রে এক বিশেষ প্রাধান্য রচিত। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে ব্রাহ্মণ তথা কুলীন প্রভৃতির প্রতি সেন রাজাদের পক্ষপাতিত্ব রাষ্ট্রযন্ত্রের বিশেষ শ্রেণী প্রাধান্য কিন্তু সূচনা করেছিল। এই বিশেষ শ্রেণী বলতে কিন্তু আমলাতন্ত্র বা উচ্চপদস্থ রাজকর্মচারীদেরই বোঝায়। সেন রাজাদের ব্রাহ্মণদের প্রতি পক্ষপাতিত্ব এবং অভিজাত আমলাতন্ত্রের সর্বময় কর্তৃত্ব জনসাধারণের অন্তর্ভুক্তির কারণ হয়। রাষ্ট্রের উপযুক্ত মানুষের আর্থিক ও সামাজিক একটা কারণে কিন্তু তর্কের সৃষ্টি বলে কিন্তু বাঙালির ঐক্য নষ্ট হয়। তাই তুর্কি সেনারা কিন্তু অতি সহজেই বঙ্গ বিচ্ছিন্ন করতে পেরেছিল। তাহলে আমাদের আজকে আলোচনার যে মোটামুটি বিষয়বস্তু, এর আগে আমরা আজকে স্থাপত্য ভাস্কর্যটা কারণে বলা হয় না, কারণ এরকম যে আমাদের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা, যখন আমরা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের স্থাপত্য ভাস্কর্য আলোচনা করেছিলাম, সেই সময় কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম। এখানে তাহলে আজকে আমরা মোটামুটি যে আলোচনার বিষয়বস্তু আমরা কি দেখতে পেলাম, যেটা হচ্ছে সেই সময় পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে পাল এবং সেন যুগে তাদের রাজনীতি, সমাজ, অর্থনীতি ইত্যাদি কি কি ছিল। এছাড়া তাহলে সেন যুগে পাল যুগে সংস্কৃতি কিরকম ছিল, সেন যুগে যেটা আমাদের বলা হয়নি যে বল্লাল সেন কিন্তু অদ্ভুত সাগর এবং দান সাগর এই নামে কিন্তু দুটি গ্রন্থ রচনা করেছিলেন। এই দুটি গ্রন্থের কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য ছিল, যে উদাহরণে দায়ের কথা বললাম। পাল যুগ বলে মোটামুটি আমাদের কিন্তু প্রথমে মনে পড়ে হচ্ছে শাসন ব্যবস্থা, কিন্তু তাদের সমাজ সংস্কৃতি বা ব্যবসা বাণিজ্যের কথা। কারণ পাল যুগ বললেই আমাদের কিন্তু সংস্কৃতি জগৎটাই বেশি পরিমাণে মনে পড়ে। এছাড়া সেন যুগে আমরা দেখলাম, তারপরে সেন যুগে ব্যবসা বাণিজ্য, পাল যুগে ব্যবসা বাণিজ্য কিরকম ছিল, সেই সময় কিন্তু মুদ্রার প্রচলন ছিল। পাল আমলে রাষ্ট্র পদ্ধতির সঙ্গে সেন আমলে রাষ্ট্র পদ্ধতির কি পার্থক্য ছিল ইত্যাদি। তাহলে মোটামুটি ভাবে আলোচনাটা তাহলে এই সময়টা যদি আমাদের বয়সসম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে বা কিছু আসে, তাহলে আমাদেরকে মোটামুটি ভাবে পাল সেন বংশকে বা পাল সেন আমাদেরকে আলোকপাত করতে হবে। তার সঙ্গে এই সময় যে বাইরের সাংস্কৃতিক যোগাযোগ এবং এটা বলা হচ্ছে উত্তর পূর্ব ভারত বলে সেই সময় যে আসামের দিকে তার যে রাজবংশ ছিল, সেই রাজবংশের কিন্তু উল্লেখ করতে হবে। সাধারণত পাল বংশের উপরে আলোকপাত করে প্রশ্ন আসে বা যেটা আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়, সেগুলো প্রশ্নটা বেশি আসে। আর উত্তর পূর্ব ভারত বলে সেখানে সাধারণত আসামের নাম তো আসে, সেসব ছোট ছোট অনেক জায়গা ছিল, আসামের রাজবংশ ছিল। তাহলে মোটামুটি ভাবে আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু আলোচনার সময় হয়তো দু একটা তথ্য হয়তো তোমাদের বাদে চলে যায় অনেক সময়, এত অল্প সময়ের মধ্যে। আজকে আলোচনা এই বলে সমাপ্ত হচ্ছে।